নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় রচিত ঘর ছাড়া মেয়ে। সতীশ একা, সংসারে তার আপনজন কেউ নেই। দুনিয়ার বুকে স্বচ্ছ গতিতে সে ঘুরে বেড়ায়। কোনো দায় নেই, কাজেই চিন্তার সে কোনো ধারই ধারে না। কলকাতার এক কলেজে সে প্রফেসরি করে, থাকে এক শৌখিন ভদ্র মেসে। ছেলেদের সকল কাজে সহায় হয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। মনটুকু উদার সরল, মুখে চোখে তার সরলতার দীপ্তি ফুটে আছে। বাইরের লোকের চোখেও সে সারল্য অগোচর থাকে না। সেধে তার সঙ্গে পাঁচজনে আলাপ করে এবং আলাপ করে খুশি হয়। পূজার বন্ধে সতীশ সেবার লম্বা পাড়ি দিয়ে কাশ্মীরে ছুটল। হাউসবোটে একা থেকে অনর্থক কতকগুলো অপব্যয় ফল কি, কাজেই সে গিয়ে উঠল শ্রীনগরের ফার্স্ট ব্রিজের কাছে বেঙ্গল হোটেলে। হোটেলটি দোতলা। দেখতে দেখতে হোটেলে ভিড় জমে গেল। ৫-৭ জন বাঙালি আরও ক্রমে এসে জুটলেন। সকলের প্রাণী স্ফূর্তিতে ভরপুর। বয়স বিবিধ হলেও আমোদে কারো বিতরাগ নেই। সকালে চা পান করে সতীশ একটা শিকারা নেয় এবং শিকারায় চড়ে ঝিলাম বেয়ে লেকে এসে বেড়ায়। পাশাপাশি বহু হাউসবোটে ইংরাজ, বাঙালি, পাঞ্জাবি, ভাটিয়া বহু জাতীয় নরনারীর আনন্দ কলরবের পরশ নিয়ে সে হোটেলে ফিরে অনেক কথা ভাবতে বসে। এই সবুজ শ্যামল বনানীকুঞ্জ, ওই স্বচ্ছ জলের বুকে আনন্দ বিহার, ওই পাহাড়ের কোলে কোলে মেঘ ও রৌদ্রের খেলা, শালিমার বাগে আর নিষদবাগে ফুলের অফুরান বর্ণ বৈচিত্র্য। প্রাণ তার নিঃসঙ্গতার চাপে হাহা করতে থাকে। এমন আবহাওয়া একলা ঘুরে বেড়ানো, শোভা সৌন্দর্যে মশগুল বেপরোয়া হয়ে সে আনন্দের কথা কাকে বলবে ভেবে নিঃশ্বাসের বোঝা তার বুকে একবার ভারী পাথরের মতো চেপে বসে। শিকারায় বেড়াতে গিয়ে চোখের সামনে কাশ্মীরি রূপসীর যৌবনের রঙিন ছবি ফুটে ওঠে। স্বাস্থ্য পরিপূর্ণ আঙুরের মতো নিটোল অবয়ব, পাকা আপেলের রং। প্রাণে তার এমন স্বপ্নজাল বিছিয়ে দেয় যে তার কেতাবে ঢাকা মন চারিদিকে উতলা হয়ে সন্ধান করে, কোথায় গো, কোথায় আছো আমার চিরপ্রিয়া মানসী মধু। নিত্যকার মতো সেদিনও সকালে সে শিকারায় বের হয়েছিল। ফেরবার মুখে বর্বরশা মহল্লার নিচে চেনার নালায় একটা হাউসবোটে সে এক অপরূপ ছবি দেখল। ছোট্ট বোট, তার ছাদে বেতের একখানি চেয়ারে বসে এক রূপসী তরুণী একান্ত নিবিষ্ট মনে কি একখানা বই পড়ছেন। তরুণী বাঙালি, বোটে আর কোনো বাঙালির চিহ্ন মাত্র নেই। রান্না বোটে কাশ্মীরি ভৃত্য মশলা পিষছে, আর তার পত্নী এক রাশ লঙ্কা ছেঁচে রৌদ্রে শুকোতে দিচ্ছে। তরুণীর পরনে একখানি খদ্দরের শাড়ি, শাড়ির সবুজ পাড়। সেই খদ্দরেই তরুণীর রূপ যা খুলেছে, যেন জলের বুকে সদ্য ফোটা একটি লাল পদ্ম। বোটখানির নাম নিকুঞ্জ। শিকারা তাকে বয়ে এনে চেনার নালা অতিক্রম করে ঝিলামে পড়ল। নিকুঞ্জ বোট কোথায় আড়ালে মেশালো, কিন্তু নিকুঞ্জবাসিনী তরুণীর রূপের ছায়া চোখে তার জেগে রইল। দুপুরবেলায় সতীশ বের হয়ে পড়ল একখানা মোটর ভাড়া করে সোজা নিষদবাগে। শহর ছাড়িয়ে পাহাড়ের কোল দিয়ে গাড়ি চলেছে। ওই অদূরে পাহাড়ের বুকে পরিমহল। পাহাড়ের গায়ে রঙিন ফুলের রাশি যেন পরীদের চরণপাতেই ফুটে উঠেছে। বাঁদিকে ডাললেকের স্বচ্ছ জল, জলের বুকে রাশি রাশি পদ্ম, আর যতদূর দৃষ্টি চলে চক্রাকারে পাহাড়ের শ্রেণী। নিশতে এসে এক পুষ্পকুঞ্জে সে বসে পড়ল। নানা বর্ণের রাশি রাশি ক্রিসেন্থেমাম, অদূরে ফোয়ারায় শতধারে জলের খেলা। একজন কাশ্মীরি এসে সামনে ডালি ধরল। ডালিতে এক রাশ নাশপাতি, আপেল, আখরোট, বাদাম,
সতীশ কটা ফল নিয়ে তাকে 1 টাকা বকশিসও করল। তারপর সবুজ ঘাসের শয্যায় শুয়ে পড়ে মনকে ভাসিয়ে দিল অতীতের কাল সাগরে তরঙ্গরাশির মুখে। জাহাঙ্গীর বাদশার উৎসব চলেছে যেন এই নিশতে। ফুলের এই বর্ণবৈচিত্র্যের মাঝখানে রূপসী তরুণীদের রূপে বেশে তেমনই বৈচিত্র্য। নাচ চলেছে, গান চলেছে। বাদশার সঙ্গে তরুণীদের কত সে খেল। সার্থক জন্ম হয়েছিল। বাদশাহী চূড়ান্ত। জীবনটাকে চারিদিক দিয়ে উপভোগ করেছে। মনকে কোনো দিকে পিপাসু রাখেনি। কত যুদ্ধ বিগ্রহ, কুচক্রীর কত দুরভিসন্ধি, কত ষড়যন্ত্র, অস্ত্রপাশে সতেজে সেসব যেমন ছিন্ন করেছে, রূপের উৎসবেও তেমনি একেবারে সমস্ত শরীর মন ঢেলে দিয়েছে। এখানকার আকাশে বাতাসে আজও যেন সে উৎসবের রেশ লেগে আছে, সেই মোহ, সেই বিভ্রম। সতীশ উঠে পড়ল। এ মোহ বিভ্রমে গা ঢেলে কোনো লাভ নেই। মাঝের থেকে অতৃপ্তির ঝাঁঝে সারা মন পুড়ে ছাই হয়ে যাবে। এধারে ওধারে ঘুরে সে ফটকের দিকে চলল। মোটর দাঁড়িয়ে আছে। সতীশ উঠল। পাশেই আর একখানা মোটর। সতীশের মোটর কিছুতেই স্টার্ট হয় না। ওদিকে সন্ধ্যা নামছে। সতীশ বলল, ক্যা হুয়া? ড্রাইভার বলল, আবি চলেগা সাব। পাশের মোটরখানা সহসা স্টার্ট দিল। সে শব্দে সতীশ চেয়ে দেখে ওই মোটরে বসে সেই তরুণী, একা, পরনে সেই খদ্দরের শাড়ি। সতীশের বুকটা ছ্যাঁত করে উঠল। সে তাড়াতাড়ি অন্যদিকে চোখ ফেরাল। তারপর ভালো করে আবার দেখবে ভেবে ফিরে চাইতেই পাশের গাড়িখানা নক্ষত্রের বেগে চলে গেল। সতীশের পাঞ্জাবি ড্রাইভার তখনও প্রাণপণে স্টার্ট হ্যান্ডেল ঘোরাচ্ছে। পরদিন সকালে শিকারায় চড়ে আবার সেই চেনার নালায়। ওই সেই নিকুঞ্জ বোট। আশ্চর্য, তরুণী ঠিক সেই বেতের চেয়ারে বসে বই নিয়ে তেমনই তন্ময়। সতীশ ভাবল, একবার আলাপ করব নাকি। একটা ছোট প্রশ্ন, ওখানে কি বই? কথাটা মনে উদয় হওয়া মাত্র তার বুক ঢিপঢিপ করে উঠল। শিকারা সেদিকে লক্ষ্যমাত্র না করে এগিয়ে চলেছে। সতীশ ভাবল, আহ, ভাগ্যে প্রশ্ন করিনি, কি বেকুবই হতো। শুধু বেকুবি নয়, স্পর্ধাও। ছি! কিন্তু এ তরুণী এমন একা কেন? কালো এমনি একা ছিলেন, আজও কই বোটে তো কোনো দ্বিতীয় প্রাণী নেই। নিশতে গিয়েছিলেন তাও একা। বাঙালি নয় বোধ হয়। তাই হবে। বাঙালির মেয়ে এ বয়সে একা বের হয়েছেন এমন তো তার চোখে পড়েনি কখনো, কোথাও না। বাঙালি নন এ চিন্তায় মন কিন্তু হায় হায় করল। সেদিন বিকালের দিকে পায়ে হেঁটে ঝিলামের তীর ধরে সে এলো শঙ্করাচার্য পাহাড়ে। একবার পাহাড়ের দিকে চাইল। বহু লোক, নরনারী, বালক বালিকা, কেউ পাহাড়ে চড়ছে, কেউ বা নামছে। ইংরেজ, বাঙালি, পাঞ্জাবি, মাদ্রাজি, নানা দেশের লোক। সতীশও পাহাড়ে চড়ল। পথ ঘুরে ওপরে উঠেছে। জুতো পিছলে যায়, বুকে হাঁপ ধরে। সতীশ জুতো জোড়া খুলে হাতে নিল। তারপর ওঠা শুরু করল। একটা বাঁকের মুখে সেই তরুণী, পরনে আজ কমলা রঙের খদ্দরের শাড়ি, কিন্তু তেমনি একা। সতীশ থমকে দাঁড়াল। দুজনে চোখাচোখি হল নিমেষের জন্য। তরুণী চলে গেল। সতীশ পাথরের মূর্তির মতো নিষ্পন্দ দাঁড়িয়ে রইল। পাহাড়ে চড়বার যে বাসনা মুহূর্ত পূর্বে তীব্র হয়ে উঠেছিল, চকিতে তা মিলিয়ে গেল। সতীশ ধীরে ধীরে নামতে লাগল। যদি দেখা হয় একটা প্রশ্ন করবে। কি প্রশ্ন? ঠিক বলবে, ওপরে কি আছে, কেমন দেখলেন? যদি বলেন নিজে গিয়ে দেখো না বাপু, তাহলে সতীশ বলবে, হাঁপিয়ে পড়েছি, উঠতে পারলাম না। পরাজয়? তিনি যা পারলেন আমি তা হোক। ওই রূপসীর কাছে পরাজয় মেনে যদি তার মনে একটু গৌরব, একটু আনন্দ দিতে পারি,
তাছাড়া এই বয়সে তরুণীর কাছে পরাজয় মানায় যে কি আরাম। কিন্তু পাহাড়ের নিচে পথে এসে কোথাও তরুণীর আর দেখা মিলল না। সতীশ চুপ করে দাঁড়িয়ে রইল। বড় বড় চেনার গাছগুলো স্তম্ভিত নেত্রে সারি দিয়ে পথে দাঁড়িয়ে আছে। দু চারখানা টাঙা ছুটে চলেছে, তার মধ্যে তরুণী কোথায় লুকোল? ধীরে ধীরে সে বেঙ্গল হোটেলের দিকে ফিরল। উনি বাঙালি না পাঞ্জাবি সে পরিচয়টুকুও মিলল না। কিন্তু কেন? যদি বাঙালি হন তাতে তার কি? কিছু নয়, তবু যৌবনের অন্ধ মায়া, মন কেমন আপনা থেকেই তারই পাশে একটু ঠাঁই কামনা করছে। দুটো কথা শুধু, একটু আলাপ, তার বেশি না। সেও এই ভূস্বর্গে একা নিঃসঙ্গ ঘুরে বেড়াচ্ছে, উনিও বুঝি তেমনি একা এই শোভা সৌন্দর্যের মাঝে। পরের দিন সকালে সতীশ বেড়াতে বের হচ্ছে। হঠাৎ হোটেলের দ্বারে সেই তরুণী। আনন্দে উত্তেজনায় সতীশের সর্বাঙ্গ শিউরে উঠল। তরুণী মৃদু হেসে বলল, এটা বেঙ্গল হোটেল? সতীশ বলল, হ্যাঁ, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? তরুণী মৃদু হাসল, তারপর সতীশের মুখে সমগ্র দৃষ্টিটুকু নষ্ট করে বলল, আপনার সঙ্গে কাল দেখা হলো না শঙ্করাচার্য পাহাড়ে? তবে লক্ষ্য করেছেন? আহ! সতীশ বলল, হ্যাঁ। আপনি বাঙালি কিনা জানতে চেয়েছেন? আমি বাঙালি। ও, আমিও বাঙালি। আমি আসছি এ হোটেলে যদি একটা ঘর পাই তার খোঁজে। আসুন, আমি ম্যানেজারকে ডেকে দিই, আপনি আমার ঘরে বসবেন ক্ষণ। সতীশ তরুণীকে সঙ্গে করে নিজের কামরার দ্বার খুলে কামরায় বসালো। তরুণী বলল, আমি চেনার নালায় বোটে ছিলুম, দুদিন উপরি উপরি চুরি হলো। এমন কিছু দামি জিনিস নয় অবশ্য, তবু এভাবে আর 2-1 দিন চুরি চললে আমায় বিদেশে একেবারে নিঃস্ব হয়ে পড়তে হবে। একা জলে বাস করা বিদেশিদের সঙ্গে ঠিক নয়। তার চেয়ে ডাঙায় বাসা নেওয়া বোধহয় ভালো। সতীশের বুকটা ধড়াস করে উঠল। সে বলল, তাই এ বাড়িতে স্বচ্ছন্দে থাকতে পারবেন আপনি। ওই তেতলায় একখানি ঘর আছে, আমরাও দেখতে শুনতে পারবো ক্ষণ। তাহলে ম্যানেজারের সঙ্গে একবার দেখা। ওই তেতলার ঘরটা যদি পছন্দ হয়, মানে আমি একটু নিরালা থাকতে চাই। সতীশ ছুটল ম্যানেজারকে ডাকতে। তরুণী তার ছোট ঘরখানি দেখতে লাগল। জানলা দিয়ে ওই দূরে ঝিলামের ওপারে লালমুন্ডি দেখা যাচ্ছে, একেবারে পাহাড়ের বুকের ওপর। সুইজারল্যান্ডের বহু ছবি সে দেখেছে, ঠিক তেমনি। না জানি সুইজারল্যান্ড কেমন দেশ, কখনো চোখে দেখা ঘটবে কি না, তবু সে ছবি দেখেছে তো। তার পাশে কাশ্মীরের ওই পর্বতমালা, এই নদী, তুষারাচ্ছন্ন দিকভূমি, এ যে কোথাও খাটো হতে পারে এমন মনে হয় না। খোলা জানলার মধ্য দিয়ে ও মেঘ না পাহাড়? জানলার নিচেই একটা টেবিল, টেবিলের ওপর কতগুলি বই, ব্রাউনিংয়ের কাব্য, শেক্সপিয়ারের নাটক, রোমারোলার জিন ক্রিস্টোফার 4 খণ্ড। একখানা প্যাডটা খোলা, বাংলা কছত্র কি লেখা। তরুণীর কৌতূহল হল। অন্যায়, তবু কৌতূহলের সীমা নেই। লোকটি ভারী ভদ্র ও অমায়িক বিনয়ী। যদি তার মনের কোনো পরিচয়। ঝুঁকে তরুণী দেখল, লেখা আছে, কাশ্মীরি রূপসীর কাছে বাঙালি রূপসী কেন দাঁড়াতে পারবে না? এই তো পাশাপাশি দেখলুম। কাশ্মীরি রূপসীর রং ফুলের মতো, হয়তো সে রূপে জেল্লা বেশি, কিন্তু বাঙালি রূপসীর রূপ সজীব। কাশ্মীরি রূপসীর ওই রূপই যা, সে রূপে অন্তরের ছায়া পড়ে না। আর ওই একাকিনী তরুণী, খদ্দরে কি চমৎকার মানিয়েছে, স্রেফ সাদা মোটা খদ্দর। কালিদাসের কথা ভারী সত্য। আমি অকুতভয় বলতে পারি, বাঙালি তরুণীর স্নিগ্ধ রূপজ্যোতি কাশ্মীরি রূপকে ম্লান নিষ্প্রভ করে দিতে পারে।
কালী শঙ্করাচার্য পাহাড়ে গোধূলির আভায় রূপের যে বিকাশ দেখেছি এই অবধি। তরুণী দুই চোখ বিস্ফারিত করে জানলার পানে চাইল। এ কি তাকে ইঙ্গিত? হ্যাঁ তাই। শঙ্করাচার্য পাহাড়, গোধূলির আভা, এগুলো হুবহু মিলে যাচ্ছে। তরুণী কম্পিত পায়ে একটা চেয়ারে বসে পড়ল। তার মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। লজ্জার সে ছবি সামনের আয়নায় দেখে সে ভারী অপ্রতিভ হল। সতীশ ফিরল, সঙ্গে ম্যানেজার। কথাবার্তা হয়ে গেল। ঘর পছন্দই, বন্দোবস্ত মন্দ নয়, খরচও অল্প। তরুণী বলল, আজই খাওয়া দাওয়া সেরে আমি আসছি। তাহলে কত টাকা দেবো আপাতত? ম্যানেজার বলল, 10-15 रुपया। आपका नाम? সতীশ উদ্গ্রীব চিত্তে তরুণীর পানে চেয়ে। তরুণী একটু ইতস্তত করে বলল, পি চ্যাটার্জি। মিস না? মিস। ম্যানেজার 15 টাকা নিয়ে রসিদ দিল। তরুণী মৃদু হেসে সতীশের দিকে চেয়ে বলল, আপনার ভরসাতেই আসছি। আপনাকে হয়তো খুব বিরক্ত করব। কিছু না। আমি যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে নিজেকে কৃতার্থ মনে করব। তরুণী হাসল। সে হাসি সতীশের কাছে যেন রাজার সিংহাসন। তরুণী বলল, বেলা 2 নাগাদ আসবো। আপনি তখন বেরোবেন নাকি? না। তরুণী নমস্কার করে চলে গেল। সতীশ সেখানেই কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। সেদিন আর সতীশের বাইরে বেড়াতে যাওয়া ঘটল না। মিস চ্যাটার্জি আসছেন। তরুণী এলো। মোট ঘাট সামান্য, একটা হোল্ডল, একটা ট্রাঙ্ক আর খুচরো 2টো বেতের বাক্স। সতীশ তার সঙ্গে তেতলার ঘরে গিয়ে উঠল। নেওয়ারের খাট পাতা ছিল। হোল্ডল খুলে একটা তোষক ও 2টো বালিশ বের করে তরুণী খাটে শয্যা বেছাল। তারপর ছোট টেবিলে আয়না, চিরুনি, টয়লেট সেট রাখল এবং একখানা বই। তরুণী বলল, বসুন। না বেরোবেন এক্ষুনি? বেরোবো না এখন। বিকেলে বেরোবেন বুঝি? হ্যাঁ। কোথায়, কোন দিকে যাবেন আজ? কাল শঙ্করাচার্য পাহাড়ে উঠেছিলেন? না, ওঠা হয়নি। ভারী গড়ানে, পা পিছলে যায়। ওটার ইচ্ছে আছে? আনন্দে সতীশের অন্তর ভরে উঠল। সে বলল, তা আছে, তবে একা তেমন আমোদ বোধ হয় না। ঠিক তাই। আমি কাল উঠেছিলুম, তবে ওই ওঠাই সার। চারিদিকে চেয়ে চেয়ে দেখছিলুম, এমন সুন্দর। ঝিলাম নদী এঁকে বেঁকে চলেছে যেন শালের পাড়। শুনেছি ওরই আদর্শে এখানকার শালের পাড় বোনা হয়েছে। ভালো জিনিস একা দেখে সুখ হয় না তেমন। মানুষের সামাজিকতার এ এক অকাট্য প্রমাণ। তো যাবেন আজ? চলুন না। বেশ তো। বিকালে শঙ্করাচার্য পাহাড়ে ওঠা হলো। কত গল্প হলো। জল আর ফুল, ফুল আর জল। ফুলের এমন প্রাচুর্য আর কোথাও নেই। জলেরও তেমনই অজস্রতা। আপনি কলকাতা থেকে আসছেন? হ্যাঁ। এখানে ফুলের রঙের বৈচিত্র্যটুকু লক্ষ্য করেছেন? হরেক রকমের শেড। তাছাড়া এত রকমের নতুন নতুন ফুল, তাদের নামও তেমনি। সেদিন একটি ফুল দেখলুম, যেন একটি কোণে বউ ঘোমটায় মুখ ঢেকে আছে। ফুলের ওপর একটা পাপড়ি পড়ে এমনভাবে তাকে ঢেকে রেখেছে। একটি ফুলেই যে হঠাৎ এমন কাণ্ড ঘটেছে তা নয়, ও যাতে সব ফুলগুলিই অমনি। ফুলের নাম জিজ্ঞাসা করতে শুনলুম শুঁয়া। বোধহয় সংস্কৃত স্নুষা থেকে ওই নাম। তা সংস্কৃত স্নুষার মানে তো পুত্রবধূ। আমি এসে বললুম, এ ফুলের বাংলা নাম আমি দিলুম কোণে বউ। চমৎকার ফুল। এক পাঞ্জাবি ভদ্রলোক আমায় সে ফুল দেখালেন। ওই রয়্যাল হর্টিকালচার পার্কে সে ফুল দেখবেন। ফুল সম্বন্ধে অনেক কথা হলো। তারপর ফল। তরুণী বলল, আচ্ছা নাকগুলো কি বলুন তো? নাশপাতিকে এরা বলে নাক। কি চমৎকার! যেমন মিষ্টি তেমনি রসালো। খিদে তেষ্টা দুই ঘোঁচে।
এখানকার এই তাজা নাশপাতি খেয়ে ওদিককার নাশপাতি আর মুখেও রুজবে না। আখরোটগুলো 2টি আঙুলে টিপুন, ফট করে ভেঙে যাবে। আর শ্বাস কি স্বাদু, তেলাগন্ধ মোটে নেই। এইসব কথাবার্তায় সতীশ আড়ষ্টভাবে যোগ দিচ্ছিল। নিজে থেকে তরুণীকে এটুকু জিজ্ঞাসা করতে পারল না কেন সে এখানে একা এসেছে, কোথায় ঘরবাড়ি, আত্মীয় স্বজন কে আছে ইত্যাদি। তা কোনো প্রশ্নই মুখে ফুটল না। পাহাড় থেকে নামবার সময় তার পা এক জায়গায় পিছলে গেল। ভাগ্যে তরুণী খপ করে হাতখানা ধরে ফেলল, নইলে। হেসে তরুণী বলল, যে কথা বলেছিলেন পা পিছলে যায়, দেখবেন অন্যমনস্ক হয়ে নামবেন না, ভারী হুঁশিয়ার। ঠিক সে অন্যমনস্ক হয়েছিল। এই তরুণীর কথাই তাকে দুনিয়ার আর সব কথা ভুলিয়ে দিয়েছে। সে লজ্জিত হল। সকালে সতীশের বেড়ানো একরকম বন্ধ হয়ে গেল। সকালবেলাটা তরুণীর সুখ স্বাচ্ছন্দ্যের একটু আধটু তদবির করতেই কাটে। সতীশ সেজন্য অখুশি নয়। তবে বেঙ্গল হোটেলে আরও যে 5-6 জন বাঙালি এসে আস্তানা পেতেছিলেন, তাদের মধ্যে সহসা একটা চাঞ্চল্যের সৃষ্টি হল। নদীর শান্ত জলে স্টিমার চললে যেমন তরঙ্গ হিল্লোলিত হয়ে ওঠে, এই বাঙালিগুলির মনে তরুণী ঠিক তেমনই চাঞ্চল্যের সৃষ্টি করল। তাঁরা সতীশকে লক্ষ্য করে আত্মগতভাবে বহু আলোচনা করেন, বলেন লাকি ছোকরা। বেলা 11টা-12টার সময় তরুণী একটি টাঙায় করে কোথায় চলে যায়, তারপর ফিরে আসে একেবারে বিকাল 5টায়। নিত্য এমন ঘটে, শুধু রবিবারটাই এ নিয়মের ব্যতিক্রম। প্রায় 10 দিন কেটে গেল। সতীশের মন শুধু দোল খেয়ে চলে, অগ্রসর আর হতে পারে না। সেদিন একগাদা বাংলা কাগজপত্র এলো হোটেলের প্রমোদাচরণ বাবুর নামে। দুপুরবেলায় তিনি একখানা কাগজ পড়ে আরও 5 জনকে ডেকে দেখালেন। সকলে বিস্ফারিত নেত্রে মোটা হরফে ছাপা একটা বিজ্ঞাপনের দিকে চেয়ে দেখলেন। কাগজে ছাপা আছে, আমার কন্যা কুমারী প্রতিমা চট্টোপাধ্যায়, বয়স 20 বছর, মাথায় সুদীর্ঘ ঘন কালো চুল, গড়ন একহারা ছিপছিপে, চাঁপার মতো রং। আজ 1 মাস হল প্রস্তাবিত বিবাহ সম্বন্ধ অমনোনীত হওয়ায় কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়েছেন। খদ্দর পড়তে ভালোবাসেন, রঙিন খদ্দরই তাঁর প্রিয়। দেশের দুঃখে দরদ তাঁর অত্যধিক। বহু সভা সমিতিতে বক্তৃতা করেছেন। পায়ে নীল রঙের নাগরাই ব্যবহার করেন। মহিলা স্বাক্ষরে বহু বাংলা মাসিকে দেশের অভাব অভিযোগ সম্বন্ধে তাঁর লেখা কয়েকটি প্রবন্ধ ছাপা হয়েছে। যদি কেউ সন্ধান দিতে পারেন কিংবা তাকে গৃহে পৌঁছে দেন, তাহলে সেই সহৃদয় সুহৃদকে প্রচুর পুরস্কারে আপ্যায়িত করব। ইতি 3রা আশ্বিন 1328, N.K. চ্যাটার্জি অ্যাডভোকেট, 37 নম্বর বিহাইব রোড, এলাহাবাদ। পুনশ্চ মা প্রতিমা, তোমার স্বাধীন ইচ্ছায় কোনো ব্যাঘাত ঘটবে না। তুমি তোমার মনোমতো পাত্রে আত্মদান করো। খদ্দর পরা ত্যাগী দেশব্রতী পাত্রকে আমরা সাদরে গ্রহণ করব। বাবা। সংবাদটুকু পড়ে প্রমোদাচরণ বললেন, এই মেয়েটি প্রতিমা চ্যাটার্জি নিশ্চয়ই, হোটেলের খাতায় মিস পি চ্যাটার্জি। কুলদা বলল, এই একহারা ছিপছিপে গড়ন, ঘন কালো কোঁকড়া চুল, চাঁপার মতো রং, হুবহু মিলে যাচ্ছে। এই আমি তো খদ্দর পড়ি, কাছারিতে প্র্যাকটিস ছেড়েছি নন কোঅপারেশনে, অতএব। প্রমোদাচরণ বললেন, থামো, অত সুবিধের নয়। এরা তো মেয়ে নয়, অগ্নিস্ফুলিঙ্গ। রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লো অমনি একলাই, বলিহারি সাহস। এই মেয়ের স্বামী যিনি হবেন, তার বুকটা হবে লোহার ডাম্বেলের মতো, কিছু তো মচকাবে না, দমবে না। বাপ। দক্ষিণা বলল, খদ্দর সংগ্রহ করতে কতক্ষণ, তবে দুষ্টু ঘোড়া চালানোতেই সবারের আনন্দ। যাদবেশ্বর বলল, তোমার খদ্দরের সঙ্গে বিবাদ, কোনো আশা রেখো না। মেয়েটি কিন্তু হেঁয়ালি, আমাদের সঙ্গে মেশেন না। শুধু মেশা,
চোখের সামনে গিয়ে পড়ি যদি তো পাশ কাটিয়ে সরে যান। যেন জানোয়ারেরও অধম আমরা। হর্ষ বলল, প্রফেসর কিন্তু খদ্দর পড়ে না। প্রতিমা চ্যাটার্জি খদ্দর ভালোবাসেন। দেশব্রতী, ত্যাগী, খদ্দর পড়া পাত্র। হ্যাঁ, ওই শেষের লাইনটা দেখেছ? সকলে যুগপৎ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল, যেন সেখানে ঝড় বয়ে গেল। নিঃশ্বাসের সেই ঝড়ে দুখানা পোস্টকার্ডে লেখা চিঠি উড়ে দূরে ছিটকে পড়ল। হর্ষ বলল, এই দেশই আমার স্বপ্ন, দেশই আমার ধর্ম। আর এই খদ্দর, আহা, কবে মলয়জ শীতলা মা আমার খদ্দরে অঙ্গ ঢেকে আবার সুভাষিনী হয়ে জাগবেন। হর্ষ একটা নিঃশ্বাস ফেলল। দক্ষিণা বলল, অর্থাৎ বিবাহ করতে হলে একটু বেশি বয়সেই করা উচিত। আমরা কি জঘন্যভাবেই না সংসার শুরু করি, সব চুকে বুকেও গেল, তাই সইল না। বহু বিবাহ পুরুষের পক্ষে দোষের নয়। পুরুষ মানুষের ছাতি কতখানি দরাজ, তাতে সারা দুনিয়াটাকে ঠাঁই দেওয়া যেতে পারে। দুজন স্ত্রী, সে আর এমন কি ভার। প্রমোদাচরণ বললেন, তোমরা কি ঠাউরেছ এই অ্যাডভোকেটের তরুণী কন্যাটি? সকলে কোরাসে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। খবরের কাগজের সেই বিজ্ঞাপন চোখের সামনে জলজল করে উঠল। সকলের মনেই অভিসন্ধির মস্ত সূচনা। সঙ্গে সঙ্গে এধারে যখন এমনি কাণ্ড, ওধারে তখন নিজের ঘরে বসে সতীশ খোলা জানলার মধ্য দিয়ে আকাশ দেখছিল। সূর্য আজ মেঘের আড়ালে ডুবে গেছে। অদূরে পাহাড়ের গায়ে ঝরা নুনের মতো তুষারের শুভ্র আবরণ। কনকনে হাওয়া বইছে। ওই পাহাড়ের আড়ালে কি আছে? ফলে ফুলে ভরা শ্যামল উপত্যকা, না কর্কশ বন্ধুর পাহাড়ের শ্রেণী? কিছুই বোঝা যায় না। সতীশের বুক ভারী হয়ে উঠল। তার ভবিষ্যৎ অমনি। শুধুই পাহাড়ের পর পাহাড় উঠেছে, তার মধ্য দিয়ে পথ করে যাওয়া বড় কঠিন। পরের দিন বেলা 9টা বেজে গেছে। হোটেলের অপর জীবগুলি তাদের নিত্যকার কাজে বের হয়েছে, অর্থাৎ কাশ্মীরি সৌন্দর্য নানা দিক দিয়ে উপভোগ করতে। সতীশ একখানা বই খুলে অলসভাবে বিছানায় পড়েছিল। বইয়ের পাতাই চোখের সামনে খোলা ছিল। মন সে পথ ছেড়ে আকাশে প্রাসাদ রচনা করছিল। হঠাৎ একটা নিঃশ্বাস ফেলে সে উঠল, ডাকল, বেয়ারা। কাশ্মীরি বেয়ারা সামনে এসে দাঁড়ালো। সতীশ বলল, গরম পানি। ঠান্ডা দেশ, জল যেন বরফ। গরম জল ছাড়া পান চলে না, তা স্নান। বেয়ারা গরম জলের ব্যবস্থা করতে গেল। সতীশ তেলের শিশি পারল। দোতলা সিঁড়ি ধরে একতলায় নামতে সামনেই স্নানের ঘর। সতীশ তেল মেখে সিঁড়িতে এসে দেখে সে ঘরের দ্বার ভেতর থেকে বন্ধ। কে স্নান করতে গিয়েছে। সিঁড়ির মুখে সে দাঁড়িয়ে রইল। 2-4 মিনিট মাত্র। তারপরেই কলঘরের দ্বার খুলে বের হল দীর্ঘ কালো কেশ পিঠে ঝোলানো, কাঁধে তোয়ালে, সদ্য স্নানসিক্ত বসনা সেই তরুণী, যেন রূপের স্বচ্ছ হিল্লোল। সে মূর্তির পানে চেয়ে সতীশের চমক লাগল। মনটা দেশ কাল ছেড়ে নিমেষে পুরাণের যুগ বয়ে একেবারে বিশ্বসৃষ্টির সেই প্রথম আদিম প্রভাতে গিয়ে উপস্থিত হল। সমুদ্র মন্থনে যেন দেবী লক্ষ্মীর এ প্রথম উদয়, কিংবা আঁধার বিশ্বে জ্যোতির্ময়ী উষার প্রথম আবির্ভাব। তার মনে হল সে যদি কবি কিংবা চিত্রকর হতো, তাহলে এ ছবি কাগজে এঁকে সারা দুনিয়াকে মাতিয়ে দিতে পারত। তরুণী মৃদু হাস্যে অভিবাদন জানালো, বলল, এত তাড়াতাড়ি আজ স্নান করতে চলেছেন? এই চুপ করে কেমন ভালো লাগছিল না। আজ আমারও কোনো কাজ নেই। শালিমারে যাবেন বেড়াতে? বেশ মেঘলা দিনও আছে। সতীশের চিত্ত দুলে উঠল। বলল, যাব। তরুণী চলে গেল তারই পাশ দিয়ে। তার কেশের স্নিগ্ধ সুরভি, অঙ্গে সদ্যমাখা সাবানের গন্ধ। এক সুমধুর আবেশে সতীশের মন ভরে উঠল। কলঘরে ঢুকেই সে দেখে আধটপ গরম জল রয়েছে, তরুণীর স্নানাবশিষ্ট। সেই জলে
তার মাথার দীর্ঘ দুগাছি কেশও ভাসছে। সতীশ চোরের মতো চারধারে দেখল, তারপর সেই কেশ দুগাছি তুলে নিয়ে আনলায় রেখে দিল। এইটুকু স্মৃতি সুরভি স্নিগ্ধ, তার প্রাণের সহস্র কামনার প্রদীপে যেন এ আগুনের শিখা। আহ! বেয়ারা গরম জল আনল। সতীশ বলল, এ পানি ফেলো না, এ পানির সঙ্গেই মিশিয়ে দাও। বেয়ারা তাই করে চলে গেল। সতীশ দাঁড়িয়ে রইল, স্তব্ধ নিস্পন্দ। তারপর স্নান সেরে নিজের ঘরে এসে সেই দুগাছি কেশ সযত্নে সে একটা ফুলে জড়িয়ে জামার বুক পকেটে রাখল। তারপর দোতলার বারান্দায় এসে বেতের চেয়ারে বসল। মন একেবারে শূন্য, দৃষ্টি পথের পানে। টাঙায় চড়ে, মোটরে চড়ে কত লোক চলেছে, তাছাড়া হেঁটেও পথে নরনারীর কি ভিড়। তেতলার ছাদে তরুণী চেয়ারে বসে রৌদ্রে কেশের রাশি ছড়িয়ে দিয়েছিল। তার হাতে বই, রবিবাবুর গীতাঞ্জলি। বইখানি সতীশের, সে পড়তে এনেছে। কতবার পড়া হয়েছে, তবু গীতাঞ্জলির এমন মোহ এ আর পুরনো হবার নয়। হর্ষ এসে অত্যন্ত সবিনয়ে নমস্কার করল। তরুণী হেসে বলল, আসুন। হ্যাঁ, এই এলাহাবাদের চেয়ে শ্রীনগর কি আপনার ঢের ভালো লাগছে না? এলাহাবাদ? হ্যাঁ, এলাহাবাদ। আপনি তো এলাহাবাদ থেকেই আসছেন। কে বললে এ কথা? কারও বলবার দরকার নেই, আমি জানি। মানে আপনার পরিচয় আমার অবিদিত নয়। বাংলা মায়ের কোন মেয়ে এই বয়সে দেশের জন্য আপনার মতো এমন অকাতরে সুখৈশ্বর্য বিসর্জন দিতে পেরেছেন? তরুণী অত্যন্ত বিস্ময়ের দৃষ্টিতে হর্ষর পানে চাইল। হর্ষর চোখে আনন্দ এবং একটা সুগভীর অভিসন্ধিও। চোখের ভাষায় তরুণী এই বয়সেই কতকটা অভিজ্ঞতা লাভের সুযোগ পেয়েছিল। সে বলল, ওসব কথা থাক। কি প্রয়োজনে আপনি এসেছেন জানতে পারি? হ্যাঁ, তাই বলবো। এই দেখুন, খদ্দরেই যে একমাত্র দেশের মুক্তি, এ সত্য আমি মর্মে মর্মে বুঝেছি। তবে দেশের লোকের চেতনা যে এদিকে এখনো। এসব কথা রোজই তো খবরের কাগজে আর মাসিকপত্রে পড়ছি। তা আমার সংকল্প ছিল ওই সংসারে আসক্ত না হয়ে ব্রহ্মচারীর নিষ্ঠা নিয়ে দেশের কাজে প্রাণ মন ঢেলে দেব। কিন্তু সম্প্রতি এক মস্ত সমস্যা দেখা যাচ্ছে। সকলেই যদি এমনি সংকল্প করি তাহলে দেশ উঠবে মানি, কিন্তু আমাদের মৃত্যু হলে বংশে কেউ তো থাকবে না। অর্থাৎ সন্তান সন্ততির অভাবে জাতিটাই লোপ পাবে যে। দেশের নরনারী সকলেই যদি অবিবাহিত থাকে, ব্রহ্মচর্যে দীক্ষিত হন, তাহলে খদ্দরের শক্তিতে জাগ্রত সেই দেশে বাস করতে যে কেউ থাকবে না। আমার কাছে এই সমস্যার কথা কেন তুলছেন? দেশের যারা নেতা। হ্যাঁ, মানে আপনিও ব্রহ্মচারিণী, এই খদ্দর ব্রতধারিণী কিনা, তাই। অর্থাৎ আমাদের সম্মিলিত শক্তি নিয়ে যদি দেশের কাজে, অর্থাৎ আমি স্থির করেছি দেশ সেবা যখন আমাদের একমাত্র ধর্ম এবং ধর্ম সস্ত্রীক আচরণ করতে হবে, শাস্ত্রের এই অনুশাসন, তখন বিবাহ করাই উচিত। আমার তাই ইচ্ছা আপনি যদি। তরুণী ইঙ্গিতে অর্থ বুঝল, বিরক্তভাবে বলল, আপনার ব্রহ্মচর্য তো খাসা। আমায় এভাবে অপমান করার সাহসও অদ্ভুত। বেত্রাহতের মতো হর্ষ নিমেষে মুষড়ে গেল। অত্যন্ত করুণ নেত্রে সে তরুণীর পানে চাইল। তরুণী অঙ্গুলি নির্দেশে দ্বারের দিকে দেখিয়ে বলল, যান, আর কখনো বিরক্ত করতে আসবেন না। ভোরকে গিয়ে হর্ষ বিমর্ষ চিত্তে বিদায় নিল। তরুণী একটা নিঃশ্বাস ফেলে আকাশের দিকে চাইল। তারপর আবার গীতাঞ্জলির পাতায় মনোসংযোগ করল। হঠাৎ পাশেই কার কণ্ঠস্বর, নমস্কার। চোখ তুলে তরুণী চেয়ে দেখে মোটাসোটা এক ভদ্রলোক, মাথায় টাক, পরনে খদ্দর, সামনে দাঁড়িয়ে। তরুণী বলল, কি চান? এই আমার নাম দক্ষিণা, মনের মুক্তি সাপ্তাহিক কাগজের আমি এডিটর। আমায় তার গ্রাহক হতে হবে? কিন্তু ও কাগজ আমি কখনো পড়িনি, নামও শুনিনি। আমার কাছে আছে, পাঠিয়ে দেব।
পড়বেন। এ কাগজে আমি একটা কথা বোঝাবার চেষ্টা করছি, ওই প্রবন্ধ লিখে, গল্প লিখে আর কবিতা লিখে স্বামী আর স্ত্রী এই দুজনের মনের মিল না থাকলে দুনিয়া অচল হয়ে যাবে, এবং এই মিল ঘটাতে হলে স্বামী আর স্ত্রীর বয়সের ব্যবধান, মানে সেই সঙ্গে প্রত্যেক স্বামীর দেখা উচিত যাতে শিক্ষিতা বয়স্কা স্ত্রী তিনি লাভ করতে পারেন। প্রথম যৌবনে আমার বিবাহ হয়েছিল, সে স্ত্রী মারা গেছেন, ছেলে মেয়ে নেই, সাহিত্যই আমার ব্রত। দেশের উন্নতির জন্য খদ্দরের যেমন প্রয়োজন, সাহিত্যেরও তেমনি। কিন্তু আমি একা, মন কেমন ঔদাস্যে ভরে ওঠে, অবসাদে আচ্ছন্ন হয়। তাই মনে করেছি বিবাহ করব। এই জীবন সংগ্রাম একা যোঝার শক্তি কোথায় পাব? স্ত্রী শক্তি। তা আপনিও যখন দেশের কাজে অনুরা ব্রহ্মচারিণী, এবং যেহেতু বিবাহ ব্যতিরেকে মন সম্পূর্ণভাবে গড়ে ওঠে না, আমার একান্ত মিনতি আপনি যদি আমার পাশে সহধর্মিণী হয়ে সেই শক্তি। তরুণী উঠে দাঁড়ালো, সরসে বলল, আপনার মনের মুক্তি আপনার থাক। এতখানি দুঃসাহস নিয়ে এক অপরিচিতা মহিলার সামনে আসতে যার লজ্জা হয় না, তেমনি এডিটরকে, তা তিনি দেশের যত বড় ব্যক্তিই হন, আমি ঘৃণা করি। স্বরে যেমন দৃঢ়তা, কথাগুলো তেমনি স্পষ্ট। মনের মুক্তির সত্ত্বাধিকারীর কাছে বহু ভর্ৎসনাই দক্ষিণা লাভ হয়েছে, কিন্তু এই ভর্ৎসনার কাছে সে মাথায় হাত দিয়ে সরে পড়ল। তরুণী হাসল, হেসে আবার চেয়ারে বসে বই খুলল। অদূরে আবার জুতোর আওয়াজ। তরুণী চেয়ে দেখল এক তরুণ যুবা, বর্ণ গৌর, দাড়িগোপ চাঁচা, গালে ছুলির দাগ, যেন আরশোলায় চাটা বাঁধানো বইয়ের একখানি জলুস মলাট। তরুণী বলল, আপনারও কি দেশের কাজে সাহায্য দরকার? কুলদা একটু হেসে বলল, আগে আমি বাঁশি বাজাই, অর্থাৎ কবিতা লিখি, এই প্রেমের কবিতা। আমাদের দেশ এ কীর্তনের দেশ, সুরে পাগল দেশ, রাধাকৃষ্ণের প্রণয় লীলারসে মাতোয়ারা দেশ। আমিও তাই প্রণয়ের গান গাই। সে গান শোনায় আমার সময়ের অভাব সম্প্রতি। রবিবাবুর কবিতা পড়ছেন তো? চমৎকার কবিতা। অমন কবিতা যে কোনো দেশের গৌরব। রবিবাবুই লিখে গেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। ভারী খাঁটি কথা। বাঁচতে আমরা সকলেই চাই, কিন্তু বাঁচার মতো বাঁচতে হবে। দীর্ঘ নিঃশ্বাস আর ক্ষোভ, বিরহ, এতে শক্তি ক্ষয় হয়। মনকে পিপাসু রাখার মানে তাকে মরণের পথে ঠেলে দেওয়া। জাতির শক্তি সবল হতে হবে। খদ্দর ভালো মানি, কিন্তু তাকেই সর্বস্ব করা উচিত নয়। কাজের সঙ্গে চাই আরাম, আর সে আরাম দিতে পারে শুধু কবিতা আর গান। রবিবাবু গেয়েছেন, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তাছাড়া গেয়েছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। তা আমিও ফাঁদে পড়েছি, আপনার ওই কাজল কালো চোখের তারায়। তরুণী ঝাঁঝালো স্বরে বলল, এত বড় অভদ্র ইতর আপনি! নারীকে শুধু ভোগের বস্তু বলে জেনেছেন, আর সেই কথা এমন অসংকোচে। আপনি কবি? ছি! কবি কুলদা চিত্তে রূঢ় আঘাত পেয়ে সরে গিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তরুণী বই খুলল। পড়ায় আর মন লাগে না। দুনিয়ার সর্বত্র এই নারীকে কাছে দেখলে জঘন্য লোলুপতায়। বেয়ারা এসে বলল, খানা মাইজি। দাও। বেয়ারা চলে গেল। তরুণী একটা নিঃশ্বাস ফেলল, তারপর সতীশের ঘরে চলল গীতাঞ্জলি বইখানা ফেরত দিতে। ঘর খোলা, সতীশ ঘরে নেই। কোথায়? ওই যে বারান্দায়। তরুণী এসে বারান্দায় দাঁড়ালো, বলল, কি করছেন? সতীশ বুকের পটে ছবি আঁকছিল নানা রঙের। চমকে উঠে বসল, বলল, আপনার অন্য বই চাই?
দিন আর একখানা। সতীশ আর একখানা বই এনে দিল, রবিবাবুর পলাতকা। যাচ্ছেন তো শালিমারে? পেছনে পাহাড়ের গা, সেই পাহাড়ের কোলে প্রকাণ্ড বাগান, ফলে ফুলে ছাওয়া, অপূর্ব কারিগরি। নিচে, বহু নিচে বিস্তীর্ণ ডাল হ্রদ, স্বচ্ছ জল টলটল করছে, যেন প্রকাণ্ড নীলা পাথরখানি। তরুণী বলল, ভূস্বর্গই বটে, একটু বসি। সবুজ ঘাসে ছাওয়া ভূমি। তরুণী বসল, বসে চোখের দৃষ্টি সুদূরে প্রসারিত করে দিল। সতী স্তব্ধ। প্রকৃতির এই শোভা সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে বাক্যহীন? না। তরুণী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, আমাদের দেশে নারীর অবস্থা কি শোচনীয়, ভাবলে জ্ঞান থাকে না। ও কথা কেন বলছেন? আপনার অভিজ্ঞতা? নিজের সেই স্বল্প অভিজ্ঞতা থেকেই বলছি, শুনবেন? সপ্রশ্ন দৃষ্টিতে সতীশ তরুণীর পানে চাইল। তরুণী বলল, আমরা দুই বোন, দুজনেই লেখাপড়া কিছু শিখেছি। ভেবেছিলাম নিজেরা নিজেদের পায়ে ভর করে দাঁড়াবো, কাজ করব নিজেরা। স্বামী বলে অপর কোনো জীবের গলগ্রহ হব না। আমার ছোট বোন 1.5 বছরের ছোট আমার চেয়ে। সে পারলে না, বিয়ে করে সংসারী হয়েছে। লেখাপড়া ছাই হয়ে যাবে। আমি প্রথমে বাংলাদেশে এক মেয়ে স্কুলে হেডমিস্ট্রেস হয়ে গেলুম। স্কুল কমিটি স্কুলের উন্নতির জন্য ভারী চঞ্চল হয়ে উঠলেন। ঘন ঘন তারা স্কুলে আসতে লাগলেন, প্রতি সপ্তাহে মিটিং। শেষে সেক্রেটারি, তিনি কখন স্কুলে আসবার সময় পেতেন না। মস্ত উকিল, পাবলিক প্রসিকিউটর, ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান, বয়সও হয়েছে। তিনি রবিবারটা স্কুলেই কাটাতে লাগলেন। মেয়েদের স্পোর্টস, মিউজিক এসব শেখাতে হবে। ক্লাস শুরু হলো। একদিন একটা হিসেব নিকেশের কাজে কমিটি মিটিংয়ের পর তিনি স্কুলে রয়ে গেলেন। সন্ধ্যা হয় হিসেব দেখতে দেখতে হঠাৎ আমার পানে চেয়ে বললেন, কেন এই কষ্ট করছো এই বয়সে? এ তো তোমার সাজে না। তুমি রাজেশ্বরী হতে পারো যে, একটিবার বলো হ্যাঁ। আমি কোনো কথা বললুম না, তার পানে চেয়ে রইলুম। তিনি আমার একখানি হাত চেপে ধরলেন। আমি গর্জে উঠলুম, হাত ছাড়ুন। তিনি বললেন, কেন রাগ করছো? এখন সমস্ত বয়স পড়ে আছে, কোন হতভাগার হাতে পড়ে শেষে তার চেয়ে। মূর্খ স্ত্রী নিয়ে জীবন আমি ভোগ করতে পারিনি, শুধু পয়সাই রোজগার করেছি। তা 1 লক্ষ টাকার কাগজ করে দিচ্ছি তোমার নামে। এই কথা বলে আবার হাত চেপে ধরলেন। আমি তার হাতে সেফটি পিন ফুটিয়ে দিলুম। বলে লাফিয়ে উঠলেন। সতীশ শিউরে উঠল। গল্পের সঙ্গে তরুণীর মুখেরও কি পরিবর্তন! তরুণী বলল, চাকরি গেল, আর কিছু হলো না। সেক্রেটারির অত বড় নাম, চলে এলো। কাগজে বিজ্ঞাপন দেখে এক কুমার বাহাদুরের তরুণী স্ত্রীর সঙ্গিনী আর শিক্ষয়িত্রী হয়ে গেলাম, সেও বাংলাদেশে। একদিন গভীর রাত্রে হঠাৎ ঘুম ভাঙতে দেখি কুমার বাহাদুর আমার বিছানার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার রূপের সে কি স্তুতি! জমিদারি আমার পায়ে লুটিয়ে দিতে চাইলেন। চলে যেতে বলল। যাবেন না, এসে হাত চেপে ধরলেন। তার গ্রাস ছিনিয়ে সরে এলো। তিনি আবার হাত বাড়ালেন। খাটিয়ার ছত্রি ভেঙে গেছিল, এক কোণে সেটা পড়েছিল, সেইটি দিয়ে তার মাথায় দিলুম এক ঘা। ভাদুর টলে পড়ে গেলেন। পুলিশ এসেছিল, কিন্তু ব্যাপার ওইখানেই থামল। এর বেশি গড়ালে কি হতো কে জানে। আমিও চলে এলুম। বলেন কি, এমন বিপদে বারবার? আরও 2 বার। একবার বিহারে ডুমরাওয়ের এক স্কুলে, আর একবার দিল্লিতে। পুরুষ কি সর্বত্র অত্যাচারী হবে? শেষে এই কাশ্মীরে এসেছি। এখানে গার্লস স্কুল আছে, তার হেডমিস্ট্রেস হয়ে। তা কোনো উপদ্রব নেই ওখানে, তবে দেশের জন্য মনটা উতলা হয়। কাশ্মীর ভূস্বর্গ মানি, কিন্তু আমার শ্যামল বাংলাদেশ
তার সেই জলা মাঠ, সেই ডোবা, পচা পুকুর, বাঁশবন, ম্যালেরিয়া, সবের জন্যই মনটা এমন আকুল হয়। সতীশ চুপ করে রইল, দৃষ্টি আকাশের পানে। সূর্য পাহাড়ের কোলে হেলে পড়েছিল। সন্ধ্যা হতে দেরি আছে, তবু আঁধারে আলোয় ঘেরা এ যেন এক স্বপ্নরাজ্য। তরুণী বলল, আজই সকালে ওই বেঙ্গল হোটেলের ছাদে আমি বসে বই পড়ছিলাম। 3 জন বাঙালি এসে হৃদয় বেদনা জানিয়েছেন আমায়। আমার সঙ্গে কোনোদিন আলাপ হয়নি, অথচ তারা দেশের কাজে নেমেছেন। শক্তি পাবেন প্রচুর আমি যদি সহধর্মিণী হয়ে তাদের পাশে দাঁড়াই। কথাটা বলে তরুণী হাসল। সতীশ রেগে আগুন। এমন বর্বর, এমনই তোর। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। তার মনেও যে এমনই কামনা। লজ্জায় সে একেবারে এতটুকু হয়ে গেল। তরুণী বলল, মোটে ভালো লাগছিল না। একা, বড় নিঃসঙ্গ। কাশ্মীরিদের সঙ্গে আলাপ করতাম, কিন্তু কটা চুরি হতে ভয় করতে লাগলো। নিজেকে নিয়ে নয়, সম্পত্তি নিয়ে। এই দুর্ভাবনাতেই নারী গেল। আরও হোটেল ছিল, তার দিকে না ছুটে বেঙ্গল হোটেলে এলুম। শুধু ওই নামটার মোহে, বেঙ্গল হোটেল। আমার বাংলাদেশ, সোনার বাংলা। কবি বলেছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সতীশের মুখে আর কোনো কথা ফুটল না। সারা দুনিয়া তখন তার চোখের সামনে লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছিল। 4-5 দিন পরের কথা। সতীশ বিছানায় পড়েছিল। বেলা 3টে বেজেছে। বেড়ানোর শখ আর তার নেই। কাশ্মীর হতশ্রী হয়ে গেছে। শুয়ে গড়িয়ে সে দিন কাটিয়ে দেয়। হঠাৎ তরুণী এসে বাইরে থেকে ডাকে, ঘরে আসবো? সতীশ উঠে বসল, বলল, আসুন। আজ ছুটি হয়ে গেল, ইন্সপেক্টর এসেছিল তাই। বেড়াতে যাবেন? ছাতা বলে একটা মেলা আছে। না বলবার শক্তি সতীশের ছিল না। সে বলল, চলুন। তৈরি হয়নি, 15 মিনিট, কেমন? আচ্ছা। শিকারায় চড়ে দুজনে বের হলো। ঝিলামের বুকে শিকারা শ্রেণী চলেছে। হাউসবোটগুলো চুপচাপ দাঁড়িয়ে। 6টা পুল পার হয়ে 7ম পুলের কাছে ছাতা বল। ঝিলামের গা বেয়ে কাঠের বড় বড় বাড়ি উঠেছে। খুব ছোট ছোট জানলা, সেগুলো খোলা। তীরে অজস্র আঙুরের গাছ। এদেশের লাউ কুমড়োর লতার মতোই যেখানে সেখানে গজিয়ে উঠেছে। তরুণী বলল, ওই পাহাড়ের চারদিক ঘেরা দেখে প্রাণ আতঙ্কে শিউরে ওঠে। এ পাহাড়ের আড়াল ফুঁড়ে আর কি দেশে ফেরা যাবে? তারপর আরও কথা হলো। আজ সতীশকে পরিচয় দিতে হলো। তরুণী ছাড়ল না। সে বলল, নিঃসঙ্গ জীবনে যে প্রচণ্ড সংগ্রাম চলেছে তারই কাহিনী। এ সংগ্রামের প্রয়োজন নেই, তবু মানুষ হয়ে যখন জন্মেছে। শুনে তরুণী স্থির দৃষ্টিতে তার পানে চেয়ে রইল। সতীশ ফিরে চাইল। দুজনে দৃষ্টি মিলল। ও দৃষ্টিতে কি? ও মমতা, সমবেদনা? বুঝি তাই। সতীশের অন্তর পুলকে ভরে উঠল। ফিরতে সন্ধ্যা হলো। দ্বারের কাছেই প্রমোদাচরণ ডাকলেন, আসুন নিবৃত্তিবাবু। নিবৃত্তি কুমার ওরফে এলাহাবাদের অ্যাডভোকেট A.N. চ্যাটার্জি হাজির হলেন। প্রমোদারঞ্জন হুঁশিয়ার লোক, ওকালতি তাঁর পেশা, ভূত ভবিষ্যৎ বুঝে চাল দেন। প্রমোদাচরণ বললেন, মিস প্রতিমা চ্যাটার্জি, একে আপনি চিনতে পারেন কিনা দেখুন তো। তরুণী চেয়ে দেখল প্রমোদাচরণের পাশে এক প্রৌঢ় ভদ্রলোক, সাহেবী পোশাক পরা। N.K. চ্যাটার্জি বললেন, ইনি নন তো। প্রমোদাচরণ বিস্মিত হলেন, বললেন, ইনি নন। এখানে নাম দিয়েছেন মিস পি চ্যাটার্জি। খদ্দর পরেন, ছিপছিপে গড়ন, সুন্দরী, কুমারী। আপনার বিজ্ঞাপনের সঙ্গে এমন মিল। চ্যাটার্জি বললেন, না, ইনি আমার মেয়ে প্রতিমা নন। তরুণীর বিস্ময়ে ভাঙলেন অ্যাডভোকেট চ্যাটার্জি।
খবরের কাগজে ছাপা সেই বিজ্ঞাপনের কাহিনী বলে। প্রমোদাচরণ ক্ষুব্ধ হয়ে বললেন, তাই তো, ভারী ভুল হয়ে গেছে। আমি নিঃশব্দে আপনাকে টেলিগ্রাম করেছিলুম, কাউকে বলিনি। জানতে পারলে উনি পাছে সরে যান, তাই ইনি তাহলে আপনার কন্যা নন? না। বলে প্রমোদাচরণ হতাশ দৃষ্টিতে চাইলেন। পরের দিন সকালে সতীশ জিনিসপত্র গোছাতে লেগে গেল। আর কাশ্মীরে নয়, মিথ্যা এক স্বপ্নের মোহ প্রাণের ভিতরটাকে আচ্ছন্ন করে তুলছে, আর তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। অনর্থক দুঃখ কিনে ফল কি? সে যেমন আছে তেমনি থাকবে, শুধু একটা স্মৃতি, তাই তার পরম লাভ। তরুণী ছুটে এলো, বলল, আমায় বাঁচান সতীশবাবু। ব্যাপার কি? প্রমোদাচরণ তার পেছনে এলেন, বললেন, ব্যাপার এমন কিছু নয়। আমি ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট। নন কোঅপারেশনের হুজুকেও প্র্যাকটিস ছাড়িনি। মানে দেশের কাজে যোগ দেওয়ার সময় তখনও আসেনি। সুযোগ খুঁজছিলুম ওই দেশমাতার ছোট্ট ডাকটুকুর। আজ সে ডাক এসেছে, দ্যাট কল। তাই একে বলছিলুম আমার বয়সের অভিজ্ঞতা আর ওর তরুণ বয়সের প্রদীপ্ত অনুরাগ ওই একত্র করে আসুন দুজনে মিলেমিশে সেই ডাকে সাড়া দিই, দেশের কাজে আত্মনিয়োগ করি। সতীশ কি বলবে? সে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। তরুণী তার জিনিসপত্র বাঁধা হচ্ছে দেখে বলল, এ কি? এই বাড়ি যাচ্ছি। আজই? হ্যাঁ, আজই। বাহ, তা হবে না, দুদিন সবুর করুন। আমি আজ ওই স্কুলের চাকরিটা ছেড়ে দিয়ে আসি, তারপর আপনার সঙ্গে। আমার সঙ্গে? আপনি আমার সঙ্গে কোথায় যাবেন? কেন, আপনার বাড়িতে। একটু স্থান হবে না আমার? সতীশের সর্বাঙ্গ ছমছম করে উঠল, শীতের দেশে গাও ঘামল। সে সপ্রশ্ন দৃষ্টিতে তরুণীর পানে চেয়ে রইল। তরুণী বলল, নিয়ে যেতে পারবেন না? ফেলেই বা যাবেন কি বলে ওই দুঃখের কাহিনী শুনেও? কোথাও যে আমি নিরাপদ বুঝছি না। ঘরের বাইরে নারীর এত শত্রু জীব মেলে আছে। আমি ক্লান্ত হয়ে পড়েছি, নিয়ে চলুন আমায়, দয়া করে। সতীশ বলল, যাবেন? তার মুখ চোখ এক সুমধুর সম্ভাবনায় উজ্জ্বল প্রদীপ্ত হয়ে উঠল।